রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো ভূমিকা রাখার আশ্বাস ওআইসির। ঢাকায় কিছুক্ষণের মধ্যেই শুরু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। রাঙামাটিতে শক্তিমান চাকমা শেষকৃত্যে যাওয়ার পথে গুলি, নিহত 5, আহত আরও 8 জন। অস্থিরতা তৈরির ষড়যন্ত্র, মন্তব্য ওবায়দুল কাদেরের। জোরে সরে চলছে 2 সিটি নির্বাচনের প্রচার। খুলনায় প্রচারে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর। পরিবেশ সুষ্ঠু বলছে আওয়ামী লীগ। এবং বজ্রপাতে নিহত বাড়ছে আশঙ্কাজনকভাবে। 2 মাসে 85 জনের মৃত্যু। বৈশ্বিক উষ্ণতা ও নির্বিচারে গাছ নিধনের ফল বলছে আবহাওয়াবিদরা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। খবরে এছাড়াও থাকছে দেশের বিমান যোগাযোগ খাতের নানা অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে বিশেষ রিপোর্ট। এবার বিস্তারিত। বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের 45তম সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে আজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন। এবারের প্রতিপাদ্য টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামী মূল্যবোধ। ওআইসি ভুক্ত 57টি দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিচ্ছেন এবার। গতকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ওআইসির সহকারী মহাসচিব হাশমি ইউসুফ সাংবাদিকদের জানান, ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের এবারের সম্মেলনের মূল আলোচ্য হবে রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো ভূমিকা রাখবে সংগঠনটি। রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের শীর্ষ নেতা তপন বর্মা সহ 5 জন নিহত হয়েছেন। গতকাল দুপুরে এই হামলার ঘটনা ঘটে। এই সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও 8 জন। রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাফর সোহেল। পার্বত্য শান্তি চুক্তির বিপক্ষে ঐক্যবদ্ধ অবস্থানে থাকা ইউপিডিএফ সম্প্রতি দুভাগ হয়ে যায়। নতুন দল হয় ইউপিডিএফ গণতান্ত্রিক। এর প্রধান ছিলেন খাগড়াছড়ির তপনজ্যোতি চাকমা ওরফে তপন বর্মা। তার সঙ্গে সখ্য ছিল রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান JSS-MN লার্মা গ্রুপের সহসভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমার। বৃহস্পতিবার বেলা 11টার দিকে খুন হন তিনি। শুক্রবার দুপুরে শক্তিমান চাকমার দাহক্রিয়ায় যোগ দিতে খাগড়াছড়ি থেকে রাঙামাটির নানিয়ারচর যাচ্ছিলেন তপন বর্মা সহ ইউপিডিএফ গণতান্ত্রিক ও JSS-MN লার্মা গ্রুপের নেতাকর্মীরা। পথে বেতছড়ি এলাকার কেংক্রাছড়ি নামক স্থানে তাদের উপর সশস্ত্র হামলা করে মূল ইউপিডিএফ কর্মীরা। ভারী অস্ত্রের বেপরোয়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তপন বর্মা সহ 3 জন। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও 2 জনের। শক্তিমান চাকমা উপজেলা চেয়ারম্যান, ওনার আজকে দাহ হইতেছিল, আমরা ওইখানে ছিলাম। পরে পরবর্তী পর্যায়ে ওইখান থেকে সংবাদ পেয়ে এখানে আসি, ঘটনাস্থলে আসি। আসার পরে দেখতে পাই যে এখানে তপনজ্যোতি চাকমা ওরফে বর্মা, সুজন এবং প্রণক চাকমা ওদেরকে মেরে ফেলছে। আকস্মিক হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরো অন্তত 8 নেতাকর্মী। তাদের 4 জনকে খাগড়াছড়ি সদর হাসপাতাল এবং 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যাচ্ছিলাম, ওইতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আমার গাড়ি ছিল স্কাউট, তো পিছনে ছিল একটা কালো মাইক্রো। তো আমার প্রথম গাড়িটা ওইটা রাজশাহী এলাকার কাছাকাছি হয়ে ওই রাস্তা করে দিল, ওটা ইউপিডিএফ। গতকালকে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান বাবুকে ইউপিডিএফ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল। আজকে তার দাহক্রিয়া হবে তার নিজ গ্রামে নানিয়ারচরে। সেই দাহক্রিয়া অনুষ্ঠানে সংগঠনের নেতা, কর্মী সমর্থক এবং আত্মীয় স্বজনরা যাচ্ছেন। যাওয়ার পথে গাড়ি বহরে ইউপিডিএফের সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করাতে সেখানে অনেকজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন। বৃহস্পতিবার একই প্রতিপক্ষের গুলিতেই শক্তিমান চাকমা নিহত হয়েছিলেন বলে দাবি তার অনুসারীদের। জাফর সোহেল,
RTV। দর্শক, এই মুহূর্তে রাঙামাটি থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, এই হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানান। গতকালকে অ্যাডভোকেট শক্তিমান চাকমার দাহতীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ইউপিডিএফ থেকে বেরিয়ে আসা নতুন দল করা ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রধান তপনজ্যোতি চাকমা সহ 5 জন। তাদেরকে আহত এবং নিহতদেরকে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হয়েছিল। গত রাত্রে নিহতদের ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে রাঙামাটির নানিয়ারচর উপজেলা এবং মহালছড়ি উপজেলায়, খাগড়াছড়ি মহালছড়ি উপজেলায় থমথম অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আমি কথা বলেছিলাম রাঙামাটি পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবিরের সাথে। তিনি জানিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং নিহত কিংবা আহত পরিবারের পক্ষ থেকে কারো পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির। ধন্যবাদ সোহেল। এতক্ষণ রাঙামাটি থেকে জানাচ্ছিলেন ইয়াসিন রানা সোহেল। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পাহাড়ে শান্তির মধ্যে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রেরই অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এই মত দেন তিনি। এবছর অনেক অঘটন ঘটার পায়ে তারা আছে, কারণ আন্দোলন যখন ব্যর্থতায় পর্যবসিত হয় তখন চোরাগলি দিয়ে ক্ষমতার অলিন্দে প্রবেশের চক্রান্ত বেড়ে যায়। আমাদের দেশে এখন নানান ঘটনা ঘটছে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারে দলীয় নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ করলেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পরিস্থিতি স্বাভাবিক না হলে কর্মসূচি বর্জনের আভাস দেন তিনি। তবে কারো প্রচারে বাধা দেওয়া হচ্ছে না বলে দাবি আওয়ামী লীগ প্রার্থীর। এদিকে গাজীপুরেও প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রার্থীদের। প্রতিনিধির তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। ভোটের সময় ঘনিয়ে আসায় খুলনা সিটিতে জমে উঠেছে নির্বাচনী প্রচার। সমান তালে গণসংযোগ করছেন বড় দুই দলের প্রার্থী। চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগের খেলা। নগরীর বাগমারা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তার কর্মী সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। সরকারি দল আমাদের বিভিন্ন জায়গায় আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে। ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার ব্যবস্থা করুন, তা না হলে এদেশে ভবিষ্যতে আর কোনো শান্তিপূর্ণ ভোট হওয়ার সম্ভাবনা থাকবে না। নগরীর দৌলতপুর বাজার সহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে অংশ নেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক। নির্বাচনের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ বলে দাবি করেন তিনি। মেয়র প্রার্থীর ব্যাপারে কোনো লোকের কোনো অভিযোগ এবং কোনো দ্বন্দ্ব, কোনো রকম কোনো হামলা প্রশ্নই আসে না। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থী। টঙ্গীর বিভিন্ন স্থানে গণসংযোগ করে নৌকায় ভোট চান আওয়ামী লীগের প্রার্থী। আমার মানুষগুলোর কাজ কিভাবে করা যায়, এলাকার মানুষ খুব কষ্টে আছে, তাদের কিভাবে একটি ভালো শহর উপহার দেওয়া যায়, আমি সেই কাজটাই করছি। মহানগরের সালনা এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী। পরিকল্পিত নগরী গড়ার অঙ্গীকার করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই তরুণ সমাজের ভবিষ্যৎ জীবন সুন্দর করার জন্য এর আন্দোলন সংগ্রামে যেমনি স্বাধীনতা যুদ্ধে আমি ভূমিকা রেখেছিলাম, তাদের মুক্তির জন্য, তাদের কল্যাণের জন্য সেই ভূমিকা আমার অব্যাহত থাকবে। রাসেল আহমেদ, RTV। এই মুহূর্তে গাজীপুর সিটির টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, নির্বাচনের প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আমাদের জানান। জি ফারিয়া, যেমনটি বলছেন যে দিন যত ঘুরে আসছে ততই কিন্তু নির্বাচনের প্রচারণা কিন্তু ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এখানকার যে ভোটাররা তারাও কিন্তু একটি উৎসবের আমেজ হয়ে তারা কিন্তু তারা কিন্তু প্রচারণা কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে গাজীপুর মহানগরের 55 নং ওয়ার্ডের একটি বস্তিতে আমি আছি। এই বস্তিতে আর বিশেষ করে একটি বিষয় বলে রাখি যে ফারিয়া, যে গাজীপুরের মধ্যে কিন্তু
গাজীপুরে কিন্তু 33টি বস্তি রয়েছে, এর মধ্যে কিন্তু টঙ্গীতেই রয়েছে 23টি বস্তি। এই 23টি বস্তিতে কিন্তু মূলত কিন্তু যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে ভোট ব্যাংক, অর্থাৎ এই বস্তিবাসীর এই ভোট ব্যাংকের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এখানকার যে প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু এই ভোট ব্যাংকের মাধ্যমে কিন্তু বস্তির ভোটারের মাধ্যমে তারা কিন্তু বিজয় লাভ করে। কিন্তু এখানকার যে বস্তির যে ভোটার রয়েছে তারা কিন্তু আমাকে অভিযোগ করেছে যে তাদের ভোটের মাধ্যমে যে প্রার্থীরা রয়েছে প্রার্থীরা কিন্তু জয় হয়, কিন্তু প্রকৃতপক্ষে এখানকার যে স্থায়ী ভোটার রয়েছে তারা কিন্তু তেমন কোনো প্রার্থীদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পায় না, আমাকে এই বিষয়টা অভিযোগ করেছেন। আর বিশেষ করে তারা যে বিষয়টি বলছে যে এখানকার তাদের স্থায়ী আবাসন এবং শিক্ষা ব্যবস্থা সহ সকল সুযোগ সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। আমি যদি এখানকার যে ভোটার রয়েছে তাদের কাছে যদি আমি একটু কথা বলি যে তারা আসলে এই ভোট দিয়ে তারা তাদের প্রার্থীকে জয়লাভ করে, কিন্তু পরিশেষে তারা কোনো সুযোগ সুবিধা পায় কিনা আমি যদি তাদের কাছে জিজ্ঞেস করি তাহলে হয়তো বুঝতে পারবো যে আপনারা তো ভোটের মাধ্যমে আপনাদেরকে ক্যান্ডিডেটকে বিজয় করে, এরপর আপনারা কোনো সুযোগ সুবিধা পান কিনা? আসলে আমরা যে সুযোগ সুবিধাটা পাই, আমাদের যে সুযোগ সুবিধা পাওয়া দরকার নগর ভবন হিসেবে আমরা ওইটা পাই না। মূলত আমাদের এখানে কারেন্টের সমস্যা, বিদ্যুতের সমস্যা, সব থেকে বেশি সমস্যা আমাদের স্থায়ী বাসস্থানে। আমাদের এই বাসস্থান নেই, আমরা সবসময় ভোট দিয়ে যাই, সরকার পাস করে, কাউন্সিলর করে, মেয়র বানাই, কিন্তু আমাদের সব থেকে আমাদের বস্তিবাসীর দাবিটা একটা যে হচ্ছে সরকারের কাছে আমাদের যে আমাদের পূর্ণবাসনটা দেওয়া হবে, এটাই আমাদের দাবি সরকারের কাছে। জি ফারিয়া, এখানকার যে স্থায়ী বাসিন্দা যারা রয়েছে ভোটার রয়েছে তারা কিন্তু যে বিষয়টা বলছে তারা ভোট দেয় কিন্তু তেমন কোনো ফেসিলিটি পায় না। আমরা যদি আরেকজন নারী ভোটারের কাছে যদি আমরা জানতে চাই যে তারা তেমন কোনো ফেসিলিটি পায় কিনা। আমরা এলাম বস্তিবাসী, থাকি আনো 60 বছর পাকিস্তান পিরিয়ড জায়গায় দেশও স্বাধীন এই বস্তিতে প্রধানমন্ত্রী মানে আমি যে বিষয়টি বলছিলাম যে এখানকার ভোটাররা তাদের ভোট দিয়েই থাকে কিন্তু তেমন কোনো ফেসিলিটি পায় না বলে আমাদেরকে জানিয়েছে। আর বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখানকার যে ভোটার রয়েছে তারা কিন্তু একটি উৎসবমুখর আমেজে দিন কাটছে। ফারিয়া, ধন্যবাদ পলাশ। এতক্ষণ টঙ্গী থেকে জানাচ্ছিলেন প্রতিনিধি পলাশ প্রধান। শিল্প শহর গাজীপুরে খেটে খাওয়া লোকজন বেশি এবং এদের বেশিরভাগই থাকে শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে বস্তিতে বসবাসকারী মানুষগুলো সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করে। এবারে সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হলে অবহেলিত এসব মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। গাজীপুর মহানগরের টঙ্গীর বাজার, এরশাদনগর ও জয়দেবপুর এলাকার প্রায় 33টি বস্তির মধ্যে 23টি টঙ্গীতে, যেখানে প্রায় কয়েক লক্ষাধিক মানুষের বসবাস। স্বল্প আয়ের কারণে শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত এখানকার দরিদ্র পরিবারগুলো। ভোটার সংখ্যা বেশি হওয়ায় প্রতিদিনই এসব বস্তিতে জনসংযোগ চালাচ্ছেন সিটি নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন দলের মেয়র প্রার্থীরা। দিচ্ছেন অবহেলিত এসব মানুষের জীবনমান উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এই জায়গাগুলো আবার স্থায়ী নয়, যাতে তারা স্থায়ী হতে পারে সরকারের সাথে দেন ব্যবহার করে তাদের করে দেয়। আমরা চাচ্ছি আমাদের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, যেভাবে আমরা আধুনিক শহর করে সবাই যেন কি বাণিজ্যিক শহর আমরা বসবাস করতে পারি। প্রচারণায় নানা আশ্বাস দিতে পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। আমি চেষ্টা করব তাদের সহযোগিতায় তারা যেন স্থায়ীভাবে, বস্তিবাসীরা যেন স্থায়ীভাবে এখানে বসবাস করতে পারে তার একটি ব্যবস্থা করা। আমার প্রথম কাজটি হবে এলাকা থেকে মাদক এবং সন্ত্রাস নির্মূল করা। তবে দরিদ্র এসব ভোটাররা বলছেন, নির্বাচনের আগে প্রার্থীরা নানা আশ্বাসের বাণী শোনালেও নির্বাচিত হওয়ার পর তারা তা আর মনে রাখেন না। যে আমাদের কাজ করবে, আমাদের উন্নয়ন করে দিতে পারবে, আমাদের বস্তিবাসীর উন্নয়ন করে দিতে পারবে, আমরা তারই ভোটটা দিব। পানির একটু সুন্দর এবং গ্যাসের একটু ব্যবস্থা করে দিলে একটু সুন্দর ভালো। আমরা চাই যে ভালো একজন মানুষ যাতে আমাদের পাশে থাকে। গাজীপুর সিটিতে 11,37,736 জন ভোটারের প্রায় 15% বাস করেন বস্তিতে। পিছিয়ে পড়া এসব ভোটারদের দুঃখ দুর্দশা লাঘবে যে কাজ করবেন তাকেই নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান অবহেলিত এসব বস্তিবাসী। নুসরাত জাহান সিন্ধি,
RTV। বিএনপি জামাত ক্ষমতা এলে পদ্মা সেতু, মেট্রো রেল সহ মেগা প্রকল্পগুলো বাতিল হবে মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বললেন, সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দেশ রক্ষায় আওয়ামী লীগকে ভোট দেওয়ার বিকল্প নেই। গতকাল বিকেলে খুলনার সোনাডাঙ্গা স্কুল মাঠে সিটি নির্বাচন উপলক্ষে খুলনা মহানগর যুবলীগের মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। এ সময় যুবলীগের সাধারণ হারুনুর রশিদ, শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজান সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দেশে বজ্রপাতের সঙ্গে আশঙ্কাজনকভাবে বাড়ছে নিহতের সংখ্যা। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের পাশাপাশি নতুন দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে বজ্রপাত। কেবল গেল 2 মাসেই মারা গেছে 85 জন। আবহাওয়াবিদরা এজন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, নির্বিচারে গাছ কাটা ও মানুষের অসচেতনতাকে দায়ী করছেন। আতিকা রহমানের বিশেষ রিপোর্ট। বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় বেশি হয়, আর এই ঝড়ের অন্যতম প্রধান অনুষঙ্গ বজ্রপাত। যুগ যুগ ধরে প্রাকৃতিক নিয়মে এমনটি হয়ে আসছে। তবে বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে বজ্রপাত, ফলে বাড়ছে প্রাণহানির সংখ্যা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2014 সালে বজ্রপাতে মারা গেছে 210 জন, 2015 সালে 186, 2016-তে 245 জন, 2017-তে 205 এবং 2018 সালের এপ্রিল পর্যন্ত 85 জন। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ুর উপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব ও মনুষ্যসৃষ্ট কারণে প্রকৃতি দিন দিন বিরূপ হচ্ছে। ঘরের পাশে যদি একটা তাল গাছ বা সুপারি গাছ থাকে, সেক্ষেত্রে কি ওই সুপারি গাছ বা তাল গাছই পড়বে। কোনো কারণে যদি ওইসব গাছ কেটে ফেলা হয়, স্বাভাবিকভাবে ঘরের উপরে পড়ার সম্ভাবনাই বেশি। এবার একটু ব্যতিক্রম, যেমন গত কয়েক বছর যেটা হয়েছে, নর্মালি থান্ডারিং ক্লাউডটা আপনার উপর দিকে হতো, কিন্তু এবার দেখা যাচ্ছে কিছুটা নিচের দিকে নেমে আসছে। ময়মনসিংহ, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া হয়ে আপনার ঢাকা, ফরিদপুর এবং কুমিল্লা, নোয়াখালী এইসব বেল্টে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে ও বজ্রপাতে নিরাপদ থাকতে কিছু সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, বজ্রপাতের সময় গাছ থেকে কমপক্ষে 4 মিটার দূরে থাকা, ফসলের মাঠে কাজ করা থেকে বিরত থাকা, কালবৈশাখীর সময় নদী ও সমুদ্রে না থাকা, ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সময় বৃষ্টিতে না ভেজা, বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকা, উঁচু গাছ সংরক্ষণ করা ও বাড়ির আশেপাশে বেশি করে গাছ লাগানো। খালি পা থাকে, তাকে কার কি হবে, তাই ইলেকট্রিসিটি তার শরীর থেকে পাস হয়ে যাবে এবং সে মারা যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। নদীতে যেহেতু ওখানে কিছু নাই, কোনো অবস্থাকল নাই, ওই জায়গায় আর বেশি খারাপ অবস্থা, কারণ ওই জায়গাতে সে তারপর পড়ার সম্ভাবনা বেশি। যখন থান্ডারিং ক্লাউড হবে, কোনোভাবে সে ইলেকট্রিক্যাল তারের নিচে যাবে না বা তার ছিঁড়ে গেলে এইসব জায়গায় যাবে না। অনেকে আছে বৃষ্টি হলে কি ছাদে ভিজে, এই জিনিসটা কোনোভাবে করা যাবে না। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব শ্রেণী ও সব বয়সী মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলেও মনে করেন এই আবহাওয়াবিদ। তাদের করা উচিত না, লাইটিং হবে। আতিকা রহমান, RTV, ঢাকা। নানা অব্যবস্থাপনা আর সুযোগ সুবিধার অভাবে আজও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি সিভিল এভিয়েশন অথরিটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা দুর্ভাগ্যজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে আকাশপথে যোগাযোগ বাড়াতে পর্যাপ্ত অবকাঠামো ও আধুনিক প্রযুক্তির সংযোজন জরুরি বলেও মনে করেন তারা। এভিয়েশন খাত নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। গেল 1 দশকে উন্নয়নের মহাস্বপ্নে হাঁটছে বাংলাদেশ। বেড়েছে দেশের ব্যবসা বাণিজ্যের পরিধি, বেড়েছে সড়ক কিংবা রেলপথের মতো আকাশপথের ব্যবহার। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এদেশে এভিয়েশন খাত ততটা উন্নত হয়নি, অথচ প্রতিদিন বাড়ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীর সংখ্যা। দুর্নীতিমুক্ত এভিয়েশন খাত গড়ে তুলতে সিভিল এভিয়েশন ও বিমানের সকল কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। 40-48 বছরে আমাদের হাতে যতগুলি এয়ারক্রাফট থাকা দরকার ছিল, দুর্ভাগ্যবশত সেটা নাই। আমাদের সার্বিকভাবে এভিয়েশন মার্কেটকে আমাদের উন্নত করতে হলে শুধুমাত্র বাংলাদেশ বিমানের দিকে তাকিয়ে থাকাটা আমাদের একটা খুব বড় রকম ভ্রান্তি হবে। যেভাবে কার্গো হ্যান্ডলিং হচ্ছে যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং দুর্নীতির করা হয়েছে এরকম অভিযোগ আসে। এটার ব্যাপারেও দৃষ্টি দেওয়া উচিত। উপর থেকে নিচ পর্যন্ত সবাই একটা জবাবদিহিতার আওতায় আসবে, তাদেরকে দায়বদ্ধ হতে হবে যে কোনো কাজের জন্য, এটাকে নিশ্চিত করতে হবে। যাত্রীদের নিরাপত্তা ও এভিয়েশনের সার্বিক উন্নয়নের স্বার্থেই এই খাতের সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজারে কিন্তু এখন তেলের দাম অনেক কম, যার জন্যে আবার আমরা কিন্তু
বিদেশি এয়ারলাইন্সকে কিন্তু ওই দামে দিচ্ছি, বিশ্বের যে দাম সেটাই, আর আমাদের জেনারেল এভিয়েশন এবং হেলিকপ্টারকে দিচ্ছি কিন্তু আমাদের দেশি দামে। ভাই, এটা একটা বৈমাতৃসুলভ ব্যবহার না? সো তাহলে আপনি আপনার ইন্ডাস্ট্রি কীভাবে ডেভেলপ করবেন? 2017 সালে নিরাপত্তার মান উন্নয়নের দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে নেতৃস্থানীয় অবস্থানে থাকায় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের আইকাও কাউন্সিল প্রেসিডেন্ট সার্টিফিকেট অ্যাওয়ার্ড পাচ্ছে বাংলাদেশ। উন্নতির এই ধারাবাহিকতা রক্ষা করে দ্রুতই ক্যাটাগরি 2 থেকে 1 অর্জন করা সম্ভব হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের এই পরিচালক। আমরা কিন্তু একটা একটা করে স্টেপ অতিক্রম করছি। আর আইকাওর যে স্টেপটা বললাম, যেখানে আমাদের রেটিং 50 থেকে 75 হলো, তার পরপরই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এফএএ ওভারঅল দে ওয়ার ভেরি হ্যাপি অ্যান্ড ইমপ্রেসড। প্রথম যে অডিটটা হয়েছে সেটাতে আমরা ভালোভাবে কোয়ালিফাই করেছি এবং এফএএ ইজ ভেরি মাচ ইমপ্রেসড, এবং তারা আমাদের সেকেন্ড অডিট আসার জন্য অলরেডি আমাদের সাথে কথাবার্তা চলছে। এছাড়া নতুন নতুন বিমানবন্দর নির্মাণ সহ আকাশপথের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। মহাপরিকল্পনা নেওয়ার চিন্তা ভাবনা করছি। আশা করি অনতিবিলম্বে এই সেক্টরে অনেক উন্নতি লাভ করবে এবং এই সেক্টরের আপনার যা যা সমস্যা সব কিছু আমি দূরীভূত করব। দেশের উন্নয়নকে ধরে রাখতে আকাশপথের নিরাপত্তা ও উন্নয়ন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। একটি দেশের অর্থনীতি নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার উপরে। সেক্ষেত্রে বাংলাদেশের সড়কপথকে যে পরিমাণে ব্যবস্থার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে, সে তুলনায় আকাশপথকে এখনও সেই গুরুত্বটি দেওয়া হয়নি। তাই আকাশপথের গুরুত্বটি একটি সুষ্ঠু পরিকল্পনার ভিতরে এনে করতে পারলেই বাংলাদেশ একটি উন্নত, একটি সমৃদ্ধ দেশ হবে। জুলহাস কবির, RTV, ঢাকা। বাঁচানো গেল না নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পা হারানো কিশোর নিলয়কে। গেল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। গতকাল বিকেলে নিলয় সহ 3 বন্ধু মোটরসাইকেলে যোগে জেলা শহরের বাইপাস ব্রিজ থেকে শান্তাহারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত পিকআপ ভ্যান ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এতে নিলয়ের পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়, আর অন্য 2 জন গুরুতর আহত হয়। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঢাকায় শুরু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন, রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো ভূমিকা রাখার আশ্বাস ওআইসির। রাঙামাটিতে শক্তিমান চাকমার শেষকৃত্যে যাওয়ার পথে গুলি, নিহত 5, আহত আরও 8 জন, অস্থিরতা তৈরির ষড়যন্ত্র, মন্তব্য ওবায়দুল কাদেরের। জোরে সোরে চলছে 2 সিটি নির্বাচনী প্রচার, খুলনায় প্রচারে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর, পরিবেশ সুষ্ঠু বলছে আওয়ামী লীগ। এবং বজ্রপাতে নিহত বাড়ছে আশঙ্কাজনকভাবে, 2 মাসে 85 জনের মৃত্যু, বৈশ্বিক উষ্ণতা নির্বিচারে গাছ নিধনের ফল বলছে আবহাওয়াবিদরা। সকালে সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও RTVর অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।